গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘটছে আজ। এই অভ্যুত্থান কেবল একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেই বিজয় নয়, এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণেরও শপথ। চলুন আমরা একসঙ্গে হাতে হাত রেখে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হবে, যেখানে ন্যায় প্রতিষ্ঠা মানুষের অধিকারের সংগ্রামী হবে রাজনীতির অন্যতম লক্ষ্য। আমরা সেকেন্ড রিপাবলিক গড়ব। আগামীকাল ছাত্রদের দল ঘোষিত হতে যাচ্ছে। এর মধ্যে আমরা দেখেছি নিশ্চয়ই সাবেক শিবির বলে যে একটা বর্গ তৈরি হয়েছে এই দলটার ভেতরে, তাদের খুব গুরুত্বপূর্ণ দুজন নেতা জনাব জুনায়েদ এবং জনাব রাফে সেখানে থাকছেন না। টিকবে না, ছাত্রদের এই দলটা আসলে টিকবে না। যেভাবে পদত্যাগের হিড়িক পড়েছে, ইভেন যারা পদত্যাগ করছেন তারা দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য। সো তারা যাতে সবাই সমন্বয়ক এবং এই বৈষম্য বিরোধী নেতা, আমরা তাদেরকে অবশ্যই বিশ্বাস করি। ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একটা ফ্যাসিবাদী মনোভাব তৈরি হয়েছে। নাগরিক পার্টি যেটি আজকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো, তা নিয়ে আলোচনা চলেছে। পদ পদবি নিয়ে নানা রকম আলোচনা, নানা রকম অনিশ্চয়তাও ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু বাকি অংশগুলো একটু দেখে আসবো। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন, প্লিজ দয়া করে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘটছে আজ। এই উদ্দেশ্যে বিকেল ৩টার সমাবেশে যোগ দিতে নেতাকর্মীরা আসছেন ঢাকায়। ঢাকার মহাসড়ক থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। রয়েছে কিন্তু একদম ঢাকার মহাসড়কের একদম ঠিক বাস স্ট্যান্ডে কিন্তু রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমার পিছনে কিন্তু মানে সারা দেশের নাই, কিন্তু ঢাকার এই মহাসড়কটা শুধু ধামরাই, সাভার, আসিয়া এবং ঢাকা জেলার উত্তরের এক অংশ কিন্তু এখানে দলে দলে তারা কিন্তু ৮৬টি বাস, আমরা শুনেছি যে ৮৬টি বাস এবং প্রাইভেট কার এবং বিভিন্ন ভাবে ব্যক্তিগত গাড়ি তারা কিন্তু করে তারা এই সমাবেশে যোগ দিতে যাচ্ছে। এবং আমি আপনাদেরকে একটু দেখাই, আমার পিছনে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে এরা কিন্তু সবাই আমার এখানে বাস দাঁড়িয়ে আছে এবং এরা বাস থেকে কিন্তু নেমে তারা এখন আমার পিছনে কিন্তু আমি কথা বলতে চাই। আসলে আপনার আজকে যোগ দিচ্ছেন, চান আসলে আপনাদের আজকে কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন? আজকে আমরা সংসদ ভবন মানিক মিয়া এভিনিউতে যাচ্ছি। আপনারা সকলেই জানেন ইতিমধ্যে সারা দেশ থেকে সংসদ ভবনের লোক জড়ো হওয়া শুরু হয়ে গিয়েছে। তো আমরা সাভার থেকে টোটাল ৮৬টি বাস রওনা দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দিব। ইতিমধ্যে তো একটা বাস রওনা দিয়েছে এবং আমরা এখানে যাচ্ছি আমাদের নতুন যে রাজনৈতিক দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে দলের যে আত্মপ্রকাশ হতে যাচ্ছে সেটার ঘোষণা আমরা নেওয়ার জন্য সকলেই যাচ্ছি। আসলে আজকে আমরা যাচ্ছি একটাই উদ্দেশ্য, আমাদের যে তারুণ্যের নির্ভর বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে আপনারা ইতিপূর্বে জানেন, বিভিন্ন নিউজে দেখতেছেন যে জাতীয় নাগরিক পার্টি আমাদের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। এবং একটা কথা বলবো, ফ্যাসিবাদের দিন শেষ, জাতীয় নাগরিক পার্টির বাংলাদেশ। ফ্যাসিবাদের দিন শেষ, তারুণ্য নির্ভর জাতীয় পার্টির বাংলাদেশ। দুর্নীতির দিন শেষ, জাতীয় নাগরিক পার্টির বাংলাদেশ। মেহনতি মানুষের পার্টি জাতীয় নাগরিক পার্টি, শ্রমিক মজুরের পার্টি জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশের আন্দোলনের পার্টি জাতীয় নাগরিক পার্টি। ৫৩ বছরের পূর্বে রাজনীতি দল করা পারে নাই জাতীয় নাগরিক কমিটি ৫৩ বছরকে আপনারা দেখছেন যে এই যে নাগরিক যে পার্টির যে আত্মপ্রকাশ হয়ে যাচ্ছে বিকেল ৩টায়, সেটি কিন্তু আজকে সাভার থেকে না, শুধু ঢাকা জেলার এক উত্তরের এক অংশ কিন্তু তারা সেখানে যোগ দিতে যাচ্ছে। এই ছিল সর্বশেষ আমার কাছে ঢাকার মহাসড়ক থেকে। আমরা পেয়ে যাচ্ছি সিএমের কাছে। আপনাদের সামনে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সূচনা বক্তব্য পেশ করবেন জুলাই গণঅভ্যুত্থানের ইমাম, এক দফার ঘোষক, তারুণ্যের
করলে ভালো হবে। আমরা সবাই বসি, সবাইকে বসতে। আচ্ছা, মঞ্চে যারা রয়েছেন সবাইকে একটু বসতে হবে। মঞ্চে যারা রয়েছেন সবাই, আমরা সবাই একটু বসবো। মঞ্চে যারা রয়েছি আমরা সবাই একটু বসবো। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা, উপস্থিত জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আজকে এক ঐতিহাসিক মুহূর্তে আমরা অবস্থান করছি এখানে, এবং আজকের এই অবস্থান থেকে আমরা আমাদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ঘোষণা করেছি। প্রিয় বন্ধুগণ, আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কেবল সামনের কথা বলতে চাই। আমরা পিছনের ইতিহাসকে অতিক্রম করে একটি সামনের সম্ভাবনার বাংলাদেশের স্বপ্নের কথা বলতে চাই। সেই স্বপ্নের বাস্তবায়নের লক্ষ্যেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার মধ্য থেকে স্লোগান উঠেছিল, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প। আজকে সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রেখে রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল, সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণ অভ্যুত্থানে সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি। আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব। আজকের এই যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ উপলক্ষে আমাদের যে আনুষ্ঠানিক বক্তব্য, যে সূচনা বক্তব্য, সেই বক্তব্য আমি লিখিত বক্তব্য আমি আপনাদের সামনে পাঠ করছি। জুলাই 2024 ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা বাংলাদেশের ছাত্র জনতা এই মর্মে ঘোষণা করছি যে আমরা হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমায় বঙ্গীয় বদ্বীপের জনগোষ্ঠী হিসেবে এক সমৃদ্ধ স্বকীয় সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছি। প্রায় 200 বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের পতন ঘটে। তবে শোষণ ও বৈষম্য থেকে এদেশের গণমানুষের মুক্তি মেলেনি তখনও। ফলে দীর্ঘ 23 বছরের সংগ্রামের ধারাবাহিকতায় 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। কিন্তু স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে বাংলাদেশের জনগণকে বারবার গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে। 1990 সালে ছাত্র জনতার বুকের তাজা রক্ত দিয়ে সামরিক স্বৈরাচারকে হটিয়েছে। তথাপি স্বাধীনতার 5 দশক পেরিয়েও আমরা গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারিনি। বরং বিগত 15 বছর দেশে একটি নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের স্বার্থে বেপরোয়া ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। বিরোধী মতের কণ্ঠরোধ
গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সর্বগ্রাসী দুর্নীতি ও অর্থ পাচারকে একটি রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল। জুলাই 2024-এ ছাত্র জনতা বিপুল আত্মত্যাগের মাধ্যমে এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ 1.5 দশক ধরে জেঁকে বসা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে। কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে, হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি। জনগণ বরং রাষ্ট্রে পৃষ্ঠে জেঁকে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল, যেন জনগণের অধিকার ভিত্তিক ও মর্যাদা ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয়। সেই লক্ষ্য নিয়েই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি। এটি হবে একটি গণতান্ত্রিক, সমতা ভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল। আমরা মনে করি জুলাই 2024 ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে। একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। আমাদের সেকেন্ড রিপাবলিকে জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। ভেঙে পড়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা ও তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে আমাদের রাজনৈতিক অগ্রাধিকার। এর মধ্য দিয়ে কেবল আমরা একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে পারব। আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতির বিকাশ চাই যেখানে সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে বিভেদের বদলে ঐক্য, প্রতিশোধের বদলে ন্যায় বিচার এবং পরিবারতন্ত্রের বদলে মেধা ও যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে। আমাদের রাজনীতিতে দুর্নীতি ও স্বজনপ্রীতির কোনো স্থান হবে না। আমাদের সেকেন্ড রিপাবলিকের সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে মূল ধারায় তুলে আনা হবে। আমাদের রিপাবলিকের সাধারণ মানুষ, একমাত্র সাধারণ মানুষই হবে ক্ষমতার সর্বময় উৎস। তাদের সকল ধরনের গণতান্ত্রিক ও মৌলিক অধিকারের শক্তিশালী সুরক্ষাই হবে আমাদের রাজনীতির মূল মন্ত্র। আমরা রাষ্ট্রে বিদ্যমান জাতিগত, সামাজিক, লিঙ্গীয়, ধর্মীয় আর সাংস্কৃতিক মূল্যবোধ ও বৈচিত্র্য রক্ষার মাধ্যমে একটি বৈচিত্র্যপূর্ণ ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণ করতে চাই। আমাদের রিপাবলিক সকল নাগরিককে দারিদ্র্য, বৈষম্য, ক্ষমতার অপব্যবহার থেকে শক্তিশালী সুরক্ষা প্রদান করবে। আমাদের সেকেন্ড রিপাবলিকে বাংলাদেশের জনগোষ্ঠীর কোনো অংশকে অপরায়ণ করা হবে না, বরং রাষ্ট্রের প্রতিটি নাগরিককে সমান গুরুত্ব প্রদান ও সর্বোচ্চ সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে। অর্থনীতিতে আমরা কৃষি, সেবা, উৎপাদন খাতে যথাযথ সমন্বয়ের মাধ্যমে এমন একটি জাতীয় অর্থনীতি গড়ে তুলতে চাই যেটি হবে স্বনির্ভর, আয় বৈষম্যহীন ও প্রাণ প্রকৃতি পরিবেশের প্রতি সংবেদনশীল। আমাদের অর্থনীতিতে সম্পদ একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে পুঞ্জীভূত হবে না, বরং সম্পদের সুষম পুনর্বণ্টন হবে আমাদের অর্থনীতির মূল মন্ত্র। আমরা বেসরকারি খাতের সিন্ডিকেট ও গোষ্ঠী স্বার্থ নিয়ন্ত্রণে দৃঢ় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ভোক্তা ও জনস্বার্থ সংরক্ষণ করব। অর্থনৈতিক অগ্রগতির মাধ্যমে এই অঞ্চলের একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে আমরা আঞ্চলিক সহযোগিতা ও আন্তর্জাতিক অংশীদারিত্ব নিশ্চিত করব এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে জোর দিয়ে উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে একটি টেকসই আধুনিক অর্থনীতি গড়ে তুলব। পরিশেষে আমরা একটি ন্যায্যতা ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমাদের সংকল্প আবারও পুনর্ব্যক্ত করতে চাই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জুলাই 2024 গণ অভ্যুত্থান কেবল একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেই বিজয় নয়, এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণেরও শপথ। চলুন আমরা একসঙ্গে হাতে হাত রেখে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর প্রতিনিধিত্ব হবে, যেখানে ন্যায় প্রতিষ্ঠা, মানুষের অধিকারের সংগ্রামী হবে রাজনীতির অন্যতম লক্ষ্য, যেখানে সাম্য ও মানবিক মর্যাদা হবে রাষ্ট্রের ভিত্তি। এখনই সময় নতুন স্বপ্ন দেখার, নতুন পথ চলার এবং একটি নতুন বাংলাদেশ গড়ার। এই নতুন বাংলাদেশ গড়ায় আমরা সবাই প্রত্যেকে যার যার অবস্থান থেকে শপথ করি, ঐক্যবদ্ধ হই এবং আমাদের কাঙ্ক্ষিত সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াইয়ে দৃঢ় চিত্তে এগিয়ে যাই। আমাদের দেশ, আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, আমাদের সেকেন্ড রিপাবলিক অধরা কোনো স্বপ্ন নয়, এটি আমাদের
আজকের দিনের সামনের বাংলাদেশের প্রতিজ্ঞা। আমরা কি সবাই প্রতিজ্ঞা করছি আমরা সেকেন্ড রিপাবলিক করব? আগামীকাল ছাত্রদের দল ঘোষিত হতে যাচ্ছে। এর মধ্যে আমরা দেখেছি নিশ্চয়ই সাবেক শিবির বলে যে একটা বর্গ তৈরি হয়েছে এই দলটার ভেতরে, তাদের খুব গুরুত্বপূর্ণ দুজন নেতা জনাব জুনায়েদ এবং জনাব রাফে সেখানে থাকছেন না। দীর্ঘদিন বেশ ডিবেট হয়েছে, নট অনলি ডিবেট, কিছুটা সংঘাত হয়েছে অভ্যন্তরীণভাবে এবং এ দুজন নিজেদেরকে সরিয়ে নিলেন। আমরা পত্রপত্রিকায় দেখছি তারা তাদের এটা জানিয়েছেন ফর্মালি, কিন্তু তারা যে বর্গটার কথা বলছে এক্স শিবির, তারা যে সবাই নেই তা নয়। নতুন কমিটিতে আমি পত্রিকায় দেখলাম যে এদের আবার অনেকেই থাকবেন, সেটা দেখা গেল। দলটা কেমন হয় কি হয় সেটা নিয়ে কথা বলবো, কিন্তু এই যে ডিভাইডেশন এটা নিয়ে একটু কয়েকটা কথা বলতে চাই। তার আগে একটু ক্লিয়ার করে রাখা ভালো, ছাত্রদের দল যখন বলি এটা আসলে মানে জেনারেলাইজ করছি আমরা অনেকেই, এটা আসলে খুব মনোলিথিক না। শেখ হাসিনার পতনের জন্য ছাত্ররা যেভাবে মাঠে নেমে এসেছিল তাদের একটা অংশ এই ছাত্রদের মধ্যে আছে। এমনকি আমরা গতকাল ঢাকা ইউনিভার্সিটিতে দেখেছি একটা নতুন ছাত্র সংগঠন যখন তারা তৈরি করতে যাচ্ছেন, সেখানেই দেখেছি যেখানে অনেকে এক্সক্লুডেড হয়েছেন, প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা, মাদ্রাসার স্টুডেন্টরা, নানাভাবে বিভিন্ন অনার্স কলেজের স্টুডেন্টরা তারা এক্সক্লুডেড হয়েছে। সুতরাং ছাত্র বলতে যে বর্গটাকে বোঝায় যারা পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড ছিলেন, মানে ঘোষিত শিবির বা ছাত্র দল, তারা তো নেই, সাধারণ ছাত্ররা নেই, এর মধ্যে অনেককেই এক্সক্লুড করা হচ্ছে। তো একটা নির্দিষ্ট বর্গের স্টুডেন্টদের দল তৈরি হচ্ছে, আমরা এভাবে বলবো। স্টুডেন্ট এবং ইয়াং অ্যাডাল্ট, ইয়াং প্রফেশনালস আমরা এভাবে বলবো, তাদের দল আসছে, তাদের দলে পরে কথা বলবো। কিন্তু যে প্রসঙ্গটাতে আসতে চেয়েছিলাম যে তাদের সমস্যা, এবং সমস্যাটা সম্ভবত অনেক গভীরেই প্রবেশ করেছে। আমরা খেয়াল করলাম যে এই যে দুজনের কথা বললাম, যে দুজনে বেশি আলোচিত হয়েছেন কারণ তারা খুব বড় পদে ছিলেন, জনাব জুনায়েদ এবং জনাব রাফে, এই দুজনেই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। দেখা গেল হঠাৎ করে তারা দুজন চীনের একটা বাংলাদেশি রাজনীতিবিদদের একটা প্রতিনিধি দল যাচ্ছে তার অংশ হয়েছেন, এবং সারপ্রাইজিংলি দেখা গেল যে এই দুজন আসলে জাতীয় নাগরিক কমিটি থেকে গিয়েছেন বলে যে শোনা গেছে সেটা নয়। আমি একটু একটা স্টেটমেন্ট পড়ি, এটা আজকের পত্রিকায় এভাবে বলা হয়েছে, তারা রীতিমতো স্টেটমেন্ট দিয়েছেন। সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে জাতীয় নাগরিক কমিটির কয়েকজন সদস্য একটি ডেলিগেশনের সঙ্গে চীন সফরে যাচ্ছেন। জাতীয় নাগরিক কমিটি স্পষ্টভাবে জানাতে চায় কমিটি এ বিষয়ে অবগত নয়, এবং চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে জাতীয় নাগরিক কমিটি কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি। একই সঙ্গে জাতীয় নাগরিক কমিটির পক্ষে কেউ এই ডেলিগেশনে অংশগ্রহণ করছে না বা প্রতিনিধিত্ব থাকছে না। জাতীয় নাগরিক কমিটি আরো স্পষ্ট করতে চায়, সংগঠনের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত ছাড়াই যদি কেউ জাতীয় নাগরিক কমিটির নাম ব্যবহার করে ডেলিগেশনে যোগ দেয় বা কোনরূপ কমিটির প্রতিনিধিত্ব করার দাবি করে, তা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এবং এর সাথে তাদের কোনো সম্পর্ক নেই, বলছে সবাইকে সতর্ক থাকতে। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, সেটা হলো চায়না তাহলে এই দুজনকে কেন দাওয়াত দিল? আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি আছে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, এরকম বিভিন্ন জায়গা থেকে, যুবদল, এরকম বিভিন্ন, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই দুজন যদি জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সিলেক্টেড না হয়, তার মানে চায়না এই দুজনকে আলাদাভাবে সিলেক্ট করেছে, ইটস ফর শিওর। অথবা চায়না কারোর সাথে যোগাযোগ করেছিল, তারা রেকমেন্ড করেছে। এটা কি জামায়াত বা শিবির রেকমেন্ড করেছে? এটা নিয়ে অনেকে আমার বিরুদ্ধে তেড়ে আসেন, কিন্তু আমি নিয়ে কয়েকটা স্পষ্ট প্রশ্ন করব। আসলে আমার কিছু প্রশ্ন আছে তাদের প্রতি, আগেও করেছি। আমরা যারা এরা আছেন, বিশেষ করে এই দুজন, তাদের কাছেও আমার কিছু প্রশ্ন আছে, সেই জায়গায় আসবো। সো এটা খুবই ইন্টারেস্টিং একটা ফাইন্ডিং। নাগরিক কমিটি জানে না, কিন্তু তাদের দুজন নাগরিক কমিটির নামে চায়না সফরে যাচ্ছে, এবং চীনও তাহলে কতদের সাথে, কাদের সাথে, কতভাবে সম্পর্ক ডেভেলপমেন্টের চেষ্টা করছে, এটা আমাদের মনোযোগ ভবিষ্যতে থাকবে। যাই হোক, এই ঘটনাটা ঘটলো, কিন্তু এটা পুরোপুরি ঘটেছে তা না। আসলে মূল সমস্যা হয়েছিল তারা যে দুটো পদ চেয়েছিলেন সেই দুটো পদ পাননি। এমনও আমরা নিউজে দেখেছি তাদের জন্য পদ তৈরি করার কথাও হয়েছিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব, এরকম পদ দিয়েও রাখার চেষ্টা হয়েছিল তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য, কিন্তু তারা সম্ভবত সেটাই শেষ পর্যন্ত অ্যাগ্রি করেননি।
এবং তারা শুভকামনা জানিয়ে এই প্রসেসে থাকবেন না বলছেন। কিন্তু টেকনিক্যালি তারা এখনো নাগরিক কমিটিতে আছেন, কারণ নাগরিক কমিটি থেকে যারা দলে যাবেন তারা যাবেন, যারা যাবেন না তারা সেখানে থেকে যাবেন। এবং আমরা দেখেছি নাগরিক কমিটির 3টা বা 4টা পদ রেখে বাকি সবগুলো বাতিল করে দেওয়া হয়েছে। এখন নতুন কমিটি নিশ্চয়ই ওখানে তৈরি হবে, কারণ নাগরিক কমিটির যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন আহ্বায়ক এবং সদস্য সচিব দুজনেই, যারা নাসিরুদ্দিন পাটোয়ারি এবং যারা আক্তার দুজনই দলে যাচ্ছেন এমন নিউজ আমরা দেখলাম। ফলে ওই জায়গাগুলো ফাঁকা হতে যাচ্ছে। আমরা ওই জায়গাগুলোতে আবার তাদেরকে দেখব কিনা সেটাও আমাদের খেয়াল রাখতে হবে, সেটাও সম্ভাবনা আছে। আর দলের পদের ক্ষেত্রেও এই এক্স শিবির যে বর্গ আছে তারা অনেকেই নাকি আছে, কারা কারা থাকবেন আমরা আগামীকাল স্পষ্ট হব। যাই হোক, আমি আগেও এই বিষয়টা নিয়ে তীব্র ডিবেট তৈরি হয়েছিল, আমি তাদেরকে নিয়ে আলাদা একটা ভিডিওতে কথা বলেছিলাম। আমার কিছু ধারণার কথা, আমি যেভাবে শিবিরকে দেখেছি, আমি একদম এইচএসসিতে পড়ার সময় খুব কাছ থেকে শিবির দেখেছি, এটা ওখানে বলেছি। সব কীভাবে তারা অপারেট করেন, এই দল কিভাবে অপারেট করে আমার ধারণা আছে। আমাদের জনপরিসরে এই আলাপগুলো হোক, এই আলাপগুলো হওয়া দরকার আছে, এগুলো নিয়ে তারা তাদের ইন্টারাকশনটা করুক। কিন্তু আমি এক্স শিবিরদের কাছে একটা প্রশ্ন বললাম করতে চাই, আমি একটু প্রশ্নগুলো করি। যদি কখনো যদি জনাব জুনায়েদ এবং রাফিকে আমি সামনে পাই, আমি তাদের কাছ থেকে এটা শুনতে চাইবো। আমার আগ্রহ আছে, কারণ আমি দেশের রাজনীতি বুঝতে চাই, বা এখানে যারা রাজনীতি করতে এসছেন, করতে চান, তাদেরও জনগণের সাথে এই ইন্টারাকশনগুলো করা দরকার, অন্তত যাদের মধ্যে এই প্রশ্নগুলো তৈরি হয় তাদের ক্ষেত্রে। আমার প্রশ্নগুলোর কথা, এই দুজনকে আমি বিশেষ করে টার্গেট করছি, কারণ এই দুজন খুবই দায়িত্বপূর্ণ পদে ছিলেন। ঢাকা ইউনিভার্সিটির ছাত্র শিবিরের সভাপতি ছিলেন দুজনই। আচ্ছা, তারা ছাত্র শিবির আর করছেন না, এক্স শিবির মানে তারা আর করছেন না। স্বাভাবিক নিয়মে তাদের জামায়াতে ইসলামীতে যাওয়ার কথা ছিল, এটা সাধারণ ট্রেন্ড, সবাই জানতা না, কিন্তু সাধারণ ট্রেন্ড হচ্ছে এটা, তারা জামায়াতে ইসলামীতে যাবেন। তারা তো যাননি। আচ্ছা, তার মানে কি তাদের জামায়াতে ইসলামী ভালো লাগছে না? আমি একটু জবাবটা জানতে চাই। যদি ভালো না লেগে থাকে, সেটা কেন ভালো লাগছে না আমার কৌতূহল হয়। আচ্ছা, তারা গেলেন না, কিন্তু তারা সবাই আবার একত্র থাকতে পারছেন, তার মানে তাদের তো নির্দিষ্ট কোনো আইডিওলজি আছে যেটা তাদেরকে একত্র রাখছে এবং তারা একটা বর্গ হিসেবে কাজ করছেন। তাহলে আমার প্রশ্ন, জাতীয় নাগরিক কমিটিতে কেন তারা? জাতীয় নাগরিক কমিটিতে ইসলামী আন্দোলন বা ইসলাম বেসড কোনো আন্দোলন করতে যাচ্ছে না, পার্টি করতে যাচ্ছে না। এর মধ্যে তারা ঘোষণা করেছেন তারা মধ্যপন্থী দল তৈরি করবেন। তাহলে এতদিন যারা ইসলামী ছাত্র শিবির, ইসলামী শব্দটা রেখে একটা দল করতেন, তাদের পরবর্তী দলটা জামায়াতে ইসলামী, ইসলামী রেখে, তাহলে কি তারা ইসলামী রাজনীতি পছন্দ করছেন না এখন? আমার মনে এই প্রশ্ন তৈরি হয়েছে। আমি একটু জানতে চাই, আসলে আমি সরাসরি দেখা হলে জানতেও চাইবো এদের কারো কাছে। তাহলে কি ইসলামী রাজনীতি পছন্দ করছেন না? তার মানে আপনারা এতদিন যে রাজনীতি করেছেন সেটা কি ভুল ছিল? কারণ ইসলামী রাজনীতি করলে এটাতে ইসলামিক দল হচ্ছে না, তাহলে এখানে কেন আপনারা? কেন এখানে পদে থাকার জন্য এতটা চেষ্টা, চরিত্র, এত কিছু? কেন এটাকে আপনাদের নতুন পলিটিক্যাল ড্রিম মনে করছেন? আমার একটু জানার আগ্রহ আছে। আর যদি আপনাদের ইসলামী রাজনীতি প্রধান লক্ষ্য ছিল, হতে পারে যে আপনার ইসলামী রাজনীতি লক্ষ্য, কিন্তু আপনার এখন ছাত্র শিবির করে আর ভাল লাগেনি, আপনি ওখানে থাকলেন না এবং এই কারণে আপনি জামায়াতেও আর গেলেন না। সে ইসলামী রাজনীতি যদি টার্গেট থাকে, তাহলে তো কথা ছিল আপনারা আরেকটা ইসলামী রাজনৈতিক দল খুঁজবেন যেখানে কাজ করতে পারেন। না হলেও যদি কোথাও না পাওয়া গেল, এই বর্গটা একটা রাজনৈতিক দল তৈরি করবে, একটা নতুন ইসলামী রাজনৈতিক দল তৈরি করবে। আপনাদের তো সাংগঠনিক অভিজ্ঞতা আছে, রাজনীতির অভিজ্ঞতা আছে, তাই তো করার কথা ছিল যে আমার এটা ভালো লাগছে না, আমি নিজে একটা রাজনৈতিক দল তৈরি করবো। বাংলাদেশে এই ধরনের ইডিওলজিক্যাল দলগুলো ভেঙে, বিশেষ করে একটা এক্সট্রিমের মানে ডিফারেন্ট পোলের একটা ইডিওলজিক্যাল দলগুলো হচ্ছে বামপন্থী দলগুলো, তারা ভেঙে ভেঙে বামপন্থী দলই হয়েছে। কেউ কেউ কোনো একটা সময় এই পন্থা থেকে বিশ্বাস হারিয়ে মেইন স্ট্রিম দলগুলোতে চলে গেছে। তারা সেটা পরবর্তীতে বলেছেন যে আমি এখন আর এই আদর্শে বিশ্বাসী নই, আমি আর কমিউনিজমে বিশ্বাসী, আমি সোশ্যালিজমে বিশ্বাসী নই। তাই আমরা জানি প্রচুর বামপন্থী দল থেকে বিএনপি, আওয়ামী লীগ দুই দলের লোকজন গেছে এবং তারা সেই আদর্শটাকে আর সঠিক মনে না করেই গেছেন। আমি ব্যক্তিগতভাবে এরকম খুব বড় বড় কয়েকজন নেতার সাথে কথা বলে দেখেছি, তারা ব্যক্তিগতভাবে তো বলেনি, তারা এই কথাগুলো অন রেকর্ড ইন্টারভিউতেও বলে। আমরা আসলে এই এক্স শিবির যারা আছেন তাদের কাছ থেকে এই ধরনের মতামত পেতে চাই। আপনারা কি আর ইসলামী রাজনীতির আদর্শে বিশ্বাসী নন, নাকি ইসলামী রাজনীতির আদর্শে বিশ্বাসী? তাহলে কিন্তু অনেকগুলো কনফ্লিক্ট তৈরি হয়। আমি আসলে বুঝতে চাইছি, আমি একজন অবজারভার এবং অ্যানালিস্ট হিসেবে আমার এই যে একটা নতুন বর্গ আমাদের সামনে এসে হাজির হলো,
তাদের চিন্তা, তাদের আদর্শ, সেটা আমার জানার কৌতূহল আছে। এবং একই সাথে আমি মনে করি তাদেরও এক ধরনের দায়িত্ব আছে। তারা কি চান, কিভাবে চান, কেন চান। হতেই পারে কারো ইসলামী রাজনীতি যে ফর্মে ছিল সেই ফর্মে আর ভালো লাগছে না, বা ইসলামী রাজনীতি আর ভালো লাগছে না, কিন্তু সবাই একত্রে ইন্টিগ্রেটেড ওয়েতে একই কিভাবে থাকেন। শিবিরে যারা কাজ করবেন না তারা প্রত্যেকে একই হবেন না। তো মানে কমিউনিস্ট দলগুলো যারা ছেড়েছে সবাই তো একই পার্টিতে একসাথে চলে যান নাই, প্রত্যেকে বিভিন্ন বিভিন্ন জায়গায় তাদের অবস্থান তৈরি করতে চেষ্টা করেছেন। তো তাহলে এই বর্গটা এবং তাদের প্রতিনিধি হিসাবে আমাদের সামনে এই দুটো মুখই সবচেয়ে সিগনিফিক্যান্ট। এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে লড়াই, তাতে এদের গুরুত্বপূর্ণ অবদান আছে, নিশ্চিতভাবেই আছে। শিবিরের খুব গুরুত্বপূর্ণ রোল আছে, এক্স শিবিরদেরও আছে। তো সুতরাং তাদের জায়গা থেকে এই জিনিসগুলো খোলাসা হওয়া দরকার। একটা রাজনীতিতে পরিচ্ছন্নতা ইম্পর্টেন্ট। বাংলাদেশে দীর্ঘদিন রাজনীতিতে অস্পষ্টতা প্রবলেম তৈরি করেছে। আর ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছে, তাতে যারা যারা আছেন, যেভাবে আছেন, আমি মনে করি তাদের কাছে ডিমান্ড, মানে পুরনো দলগুলো অস্পষ্টতা নিয়ে চলছে, এটা মানুষের এক ধরনের অভ্যস্ততা তৈরি হয়ে গেছে। কিন্তু নতুন দলগুলো শতভাগ না হলেও, রাজনীতি টাফ জিনিস, শতভাগ স্পষ্টতা নিশ্চিত করা যায় না। অস্পষ্টতা যতদূর সম্ভব কমানো, সেটা করা দরকার। আদারওয়াইজ আমি যে কথাটা আমার আগের আর্গুমেন্ট ছিল, যেটা আমার নিজের বিশ্বাসও, আসলে তারা নিজেদের পরিচয় আসলে এখন ডিসগাইজ করছেন, করে তারা এই দলটাতেও তারা ইনফিলট্রেট করছেন, জামাতের হয়ে, শিবিরের হয়ে এই দলটাকে যতটা প্রভাবে রাখা যায়। একইভাবে দল তো থাকলোই, এটার এখন একটা মাদার অর্গানাইজেশন আছে, খানিকটা বিজেপি RSS এর মতো। সো মাদার অর্গানাইজেশনটাতেও তারা থেকে যাবেন, থেকে গিয়ে অনেক ক্ষেত্রেই পলিসি সহ, কর্মসূচি সহ বহু ক্ষেত্রে তারা প্রভাব রাখার চেষ্টা করবেন। এটা তাদের একটা আলাদা জায়গা হলো তাদের প্রভাবের, সেটা হিসাবেই দেখার সম্ভাবনা বাড়বে। আমি নিজে অন্তত তাদের স্পষ্ট এই ঘোষণাগুলোর আগ পর্যন্ত আমি অন্তত সেভাবেই ভাবব। টিকবে না, ছাত্রদের এই দলটা আসলে টিকবে না। যেভাবে পদত্যাগের হিড়িক পড়েছে, ইভেন যারা পদত্যাগ করছেন তারা দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য। সো তারা যাতে সবাই সমন্বয়ক এবং এই বৈষম্য বিরোধী নেতা, আমরা তাদেরকে অবশ্যই বিশ্বাস করি। ক্ষমতাকে কক্ষিগত করার জন্য একটা ফ্যাসিবাদী মনোভাব তৈরি হয়েছে। এই আন্দোলনকে নেতৃত্ব দেওয়া গুটি কয়েকজন ছেলেদের মধ্যে, একদিকে আজকে গণতান্ত্রিক জাতীয় নাগরিক পার্টির আমরা দেখলাম যে তারা সামনে এসেছে, অপরদিকে ঠিক একদিন আগে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামক যে এই জাতীয় নাগরিক পার্টিরই ছাত্র টিম যেটা আত্মপ্রকাশ করেছে, সেই টিম থেকে একের পর এক কেন্দ্রীয় নেতারা পদত্যাগ করছেন, আর পাশাপাশি দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য। আসুন দেখি ঘটনার প্রেক্ষাপট কি। দর্শক, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামক যে টিমটার আত্মপ্রকাশ করেছে গতকালকে, এই দলটির সিনিয়র সদস্য সচিব ছিলেন রিফাত রশিদ। আজকে মানে গতকালকে আমি যখন নিউজটা করছি রাত্রে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন যে তিনি আসলে আজকে পদত্যাগ করেছেন। এখন কেন? আচ্ছা, আমরা আরো দুজনের দেখি কারা কারা পদত্যাগ করলেন। গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন পদপ্রাপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2 সমন্বয়ক। তারা তাদের ফেসবুকে স্ট্যাটাসে লিখছে যে কমিটিতে ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে আধিপত্য, সেইটার প্রতিবাদে তারা পদত্যাগ করেছেন। আরেকজন মেয়ে জেমিন সম্ভবত সেও পদত্যাগ করেছেন। দাবি একই। আমরাও কিন্তু এই কথাটাই বলছি যে আপনারা 10-12 জন বন্ধু বান্ধব মিলা টোটাল সবকিছুর আপনারা বাপ মা, সারা বাংলাদেশের পোলাপাইনগুলার আসলে ভূমিকা কি? আপনারা তো ক্ষমতার জন্য সবই করছেন, আপনাদের স্পষ্ট টার্গেট ক্ষমতা, আর কিছুই না। প্রাইভেটের ছাত্ররা বলছিল যে আমরা আন্দোলন শেষে পড়াশোনাতে ফিরে গেছি। এরা কি করছে? এরাই টাকা পয়সা কোথায় পাইছে রাজনীতি করার জন্য? এই প্রটোকল কোথায় পাচ্ছে? এদের ইন্টেনশন ক্ষমতা। এদের প্রথম দাবি ছিল কোটা। আমরা এটা নিয়ে আসছি ভাই। প্রাইভেটের বক্তব্য শুনছেন তো, আমার আগের ভিডিও শুনে নিবেন, অথবা কালের কণ্ঠে ছাত্রদের বিশাল একটা ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছে কালের কণ্ঠ পত্রিকায়। আচ্ছা, এখন যারা পদত্যাগ করেছে তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। প্রাইভেটের তারা সাধারণত মারামারি হয়েছেই, এরপরে তারা যাদেরকে নিয়ে করছে সেখান থেকেও পদত্যাগ শুরু। আর যদি দেখি আপনার 205 সদস্যের যে পূর্ণাঙ্গ কমিটি,
কমিটি ঘোষণার কয়েক ঘন্টার ব্যবধানে পদত্যাগ করছেন একের পর এক। ফেসবুক পোস্টে মেহেদী সজীব লিখছেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আমার নাম বলা হয়েছে। আমি আগেই বলেছি, আমার স্ট্যান্ডও বলেছি, ক্লিয়ারও করেছি, কিন্তু যে নতুন বন্দোবস্তের নামে ঢাকা এবং ঢাবি কেন্দ্রিক নয়া ফ্যাসিবাদী মনোভাবের যে উত্থান লক্ষ্য করা যাচ্ছে, তার প্রতিবাদে আমরা এই প্ল্যাটফর্মে থাকতে রাজি না। আর আমার ইচ্ছা ব্যতীত আমাকে এই দলটাতে সম্পৃক্ত করার জন্য নিন্দা জানাচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্যই আমি আজ মেহেদী সজীব হিসাবে গড়ে উঠেছি। আমার বার্তা, ঢাকা ঢাবি কেন্দ্রিক ফ্যাসিবাদী মনোভাব সরাইতে হবে। এই দলের অংশীজনরা যতক্ষণ এখান থেকে বের হয়ে আসতে না পারবে, বিকেন্দ্রীকরণের দিকে মনোযোগ না দেবে, ততদিন তাদের সাথে কোন ধরনের রাজনৈতিক বোঝাপড়ায় আমরা যাব না। তাই পদত্যাগ করলাম। পদত্যাগের বিষয়ে সালাউদ্দিন বলছেন, ছাত্রদের নতুন রাজনৈতিক দলটা সার্বজনীন হতে পারত, এটা কিন্তু বাস্তব। কিন্তু তাদের বর্তমান অবস্থার কারণে দলটার মধ্যে শিক্ষার্থীরা বিশ্বাস রাখতে পারছে না, জনগণ না। জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় শক্তি ছিল শিক্ষার্থীরা। সেই শিক্ষার্থীদের পালসের বাইরে গিয়ে রাজনীতি করা সম্ভব নয়। তো এখানে অনেকজন অনেক মন্তব্য করেছেন। এখানে বলছি যে সিন্ডিকেট, আমরা বলি এদেশে ব্যবসায়ীরা সিন্ডিকেট, অমুকরা সিন্ডিকেট, রাজনীতিবিদরা সিন্ডিকেট। যে লঙ্কায় যায় তার ভিতরে রাবণের মেন্টালিটি চলে আসে। যে জামাতের কাছে ভর করে রাজনীতির মেটিকুলাস প্ল্যান হয়েছে, সে জামাতি এখন খবর নাই। বিএনপির অবস্থা তো আরো কাহি। ইউনূসের উপর কেউ ভরসা রাখতে পারছে না। ইতিহাসের সুপার হিরো থেকে আবার যেন সুপার ভিলেন না হয় ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার যখন যুগ ছিল তখন এক ধরনের সিচুয়েশন ছিল, বাট এখন এটা একটু আলাদা। দেখা যাক কি হয়। ভালো থাকবেন। গত কয়েকদিন থেকে জাতীয় নাগরিক পার্টি, যেটি আজকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো, তা নিয়ে আলোচনা চলেছে। পদ পদবি নিয়ে নানা রকম আলোচনা, নানা রকম অনিশ্চয়তাও ছিল। শেষ পর্যন্ত পার্টি গঠন করা যায় কিনা তা নিয়েও এক ধরনের অনিশ্চয়তা ছিল। তো অনিশ্চয়তার সব কালো মেঘ কাটিয়ে জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ শুরু করেছে এবং তারা মানিক মিয়া অ্যাভিনিউতে, দর্শক যখন আপনাদের সামনে এই ভিডিওটি করছি, বাংলাদেশে তখন 5:25 সেটির একটা আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বক্তারাও বক্তৃতা দিচ্ছেন, রাজনৈতিক দলের নেতারাও এসছেন। মোটামুটি সবই আওয়ামী লীগ এবং তার সহযোগী দলগুলো বাদে আগেই তারা তাদেরকে বলেছে যে তাদেরকে আমন্ত্রণ জানানো হবে না। এছাড়া মোটামুটি সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে, রাজনৈতিক দলগুলো অংশ নিচ্ছে এবং বক্তারা বক্তৃতাও দিচ্ছে। এটি বাংলাদেশের সাম্প্রতিক সময় যতগুলো রাজনৈতিক দল নতুন হয়েছে তার মধ্যে এটি উল্লেখযোগ্য। এর আগে কিছু দল জন্ম হয়েছে, সেটা আওয়ামী লীগের কোলে, এবং কিংস পার্টি নিয়ে সেগুলোর নামই হয়েছে কিংস পার্টি। তো কিংস পার্টি খ্যাত বেশ কয়েকটি দল, তৃণমূল, বিএনপি বা বিএনএম, এগুলি মোটেই সুবিধা করতে পারেনি। এটাকে ঠিক বলা হবে না। কেউ কেউ বলার চেষ্টা করেছেন যে জাতীয় নাগরিক পার্টি এটি হচ্ছে কিংস পার্টি। আসলে এটা কিংস পার্টি তখনই হয় যখন নাকি রাষ্ট্রের বা সরকারের সর্বোচ্চ ব্যক্তি নিজে যুক্ত থাকেন, নিজে মদত দেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এই তরুণ ছাত্র নেতাদেরকে স্নেহ করেন, তাদের ভালো চান, তাদের মঙ্গল কামনা করেন। তার মানে এই না যে তিনি নিজে যুক্ত আছেন। তারপরেও তার এক ধরনের সমর্থন বা তার যে স্নেহ ভালোবাসা এই তরুণ ছাত্র নেতাদের প্রতি, যে তার একটা রাজনৈতিক দল করুক এবং ভালো কিছু করুক দেশের জন্য, সেটার জন্য সমালোচনা আছে। নতুন পার্টির নানা দিক নিয়েও সমালোচনা আছে যে এটি কি সরকারি নাকি আধা সরকারি পার্টি। এবং গত কয়েকদিন থেকে যেটি খুব দৃষ্টিকটুভাবে আসছিল সেটা হচ্ছে পদ বন্টন নিয়ে নানা রকম বিলি বন্টন, ভাগ বাটোয়ারা, অসন্তোষ, যেটা তাদের যে ছাত্র সংগঠন দেখা গেছে, সেই ছাত্র সংগঠনে রীতিমতো পরিষ্কার। সেখানে বিক্ষোভ হয়েছে, রাজপথে পর্যন্ত বিক্ষোভ হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদেরকে কেন
সুযোগ দেওয়া হচ্ছে না। তারপরে নতুন দলেও কেউ কেউ পদত্যাগ করেছেন। এইসব টানাপোড়েনের মধ্য দিয়ে সবচেয়ে বড় কথা হলো যে দেখলাম যে অনুষ্ঠানটা শুরু হলো বাইবেল গীতা পাঠের মধ্য দিয়ে, তারপরে কোরআন তেলাওয়াত। এর মধ্যে একটা গণতান্ত্রিক চরিত্র বা কাঠামো বোঝা যাচ্ছে যে সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে চলার একটি বা সেই ধরনের একটা মিশ্রণে সামনে এগোবে। এটা ভালো একটা গণতান্ত্রিক রাজনীতির জন্য এটাই দরকার। একেবারে কোনো নির্দিষ্ট ধর্মকে ঘিরে যদি রাজনীতি হয় তখন এটা এক ধরনের বিভাজন তৈরি হয়, ধর্মের বিভাজন হয়, এবং গণতান্ত্রিক বিশ্ব এই ধরনের ধর্মীয় দলগুলোকে ভালোভাবে দেখে না। তো সেই ক্ষেত্রে এই নাগরিক কমিটি, এখানে যদিও শিবিরের প্রাক্তন নেতারা আছেন, মিক্সড বিভিন্ন, আবার দেখা যাচ্ছে বেশ প্রগতিশীল যারা ধ্যান ধারণা করেন তাদেরও একটা সংমিশ্রণ আছে তরুণদের মধ্যে। সবকিছু মিলায় এই যে কম্বিনেশন, এই কম্বিনেশনটা চ্যালেঞ্জটা হচ্ছে এই যে তারা বিভিন্ন ক্ষেত্রে একক নীতি নির্ধারণের ক্ষেত্রে খুব দ্রুত নিতে পারবেন কিনা, বিবৃতি দিতে পারবেন কিনা, সবাই একমত হতে পারবেন কিনা। এখানে কয়েকজন নেতাকে, 10 জন নেতাকে তাদেরকে বলা হচ্ছে তারা হচ্ছে সুপার 10। এখন আর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব থাকছেন 2 জন করে, মানে সবাইকে অ্যাকোমোডেট করা। এটা একদিক দিয়ে ভালো, আবার আরেক দিক দিয়ে প্রশ্ন ওঠে যে এত পদ পদবীর জন্য তারা মুখায় আছে কেন? দেশটা গড়া, দেশের জন্য নতুন রাজনীতি উপহার দেওয়া, এটাই তো মানে তাদের প্রধান ছিল। অর্থাৎ নীতি নির্ধারণী বিষয়গুলো সামনে রেখে তাদের সেই ডিবেটটা থেকে পরে দেখা গেছে যে পদ পদবী বিষয়টা সামনে এসছে। আর পদ পদবী মানেই হচ্ছে এখানে এক ধরনের ক্ষমতার রাজনীতির ছোঁয়া পাওয়া যায়, লোভের রাজনীতির ছোঁয়া পাওয়া যায়। তো সেইগুলো মুক্ত হয়ে তাদের মানিক মিয়া অ্যাভিনিউতে তাদের যে আত্মপ্রকাশ, একটা বড় ধরনের একটা শোডাউন নিঃসন্দেহে। বিদ্যমান রাজনীতির বাইরে এই ধরনের তরুণদের একটি দল, তার একটা শোডাউন, এটা আশা জাগাবে। আবার ভেতরে ভেতরে অনেকে শঙ্কাও থাকবে, উদ্বেগও থাকবে যে কি করে শেষ পর্যন্ত এই তরুণরা যদি ভালো পথে চালিত হয় তাহলে দেশের মঙ্গল। আর যদি নানা জায়গায় যদি সেই চাঁদাবাজি, সেই নানা রকম সামাজিক অপকর্মের সঙ্গে যদি তাদের যুক্ততা পাওয়া যায় তাহলে মানুষ খুব দ্রুতই নতুন দল সম্পর্কে তাদের ধারণা পাল্টাবে। তো অনেকগুলো চ্যালেঞ্জ সামনে নিয়ে তারা এগোচ্ছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আজকে যে সারা দেশে আলোচিত এবং সমালোচিত যে খবরগুলো আছে সেগুলো বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো ভিডিও থেকে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই, আপনারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখেছেন, যে ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।